একদম স্বপ্নের মতো একটা ঐতিহাসিক বাড়ি, চারপাশের ছিমছাম পরিবেশ। ভাবুন তো, এমন একটা বাড়িতে ওঠার কথা কে না ভাবে। 2003 সালের কথা। জেমি শিয়া আর তার স্বামী বেন ঠিক এমনই একটা বাড়ির খোঁজে ছিলেন। গ্রামীণ আরকানসাসের এই বাড়িটির প্রশস্ত বারান্দা আর শত বছরের পুরনো সৌন্দর্য দেখে তারা রীতিমতো মুগ্ধ হয়ে যান। কিন্তু কে জানতো এই স্বপ্নের বাড়িটাই তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। আজ আমরা শিয়া পরিবারের সেই হাড়হিম করা অভিজ্ঞতার গল্প জানব। চলুন ধাপে ধাপে জেনে নিই কিভাবে একটা সাধারণ পরিবারের শান্ত জীবন অপ্রত্যাশিত এক ভৌতিক পরিস্থিতির মুখে পড়েছিল। এই বাড়িতে ওঠার পর থেকেই ছোটখাটো অদ্ভুত কিছু ব্যাপার ঘটতে শুরু করে, কিন্তু প্রথম বড় ধাক্কাটা আসে সম্পূর্ণ অভাবনীয় একটা জায়গা থেকে। একদিন জেমি স্থানীয় ওয়ালমার্টে কেনাকাটা করতে গেছেন। হঠাৎ দরজায় দাঁড়িয়ে থাকা একজন কর্মী তাকে সরাসরি জিজ্ঞেস করে বসেন তিনি লামার এলাকার ওই নির্দিষ্ট বাড়িটিতে থাকেন কিনা। জেমি হ্যাঁ বলতেই কর্মীটি এমন একটা কথা বলেন যা শুনে জেমির রক্ত জল হয়ে যায়। তিনি বলেন, আমি ছোটবেলায় ওখানে থাকতাম। হ্যাঁ, বাড়িটা আসলেই ভুতুড়ে। শুধু তাই নয়, লোকটা আরও জানায় যে 1800 দশকে ওই বাড়ির দোতলার জানালা থেকে পড়ে একটা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। ভাবুন তো, হঠাৎ করে একজন অচেনা মানুষের কাছ থেকে এমন একটা কথা শুনলে আপনার কেমন লাগবে? আসলে বাড়িটার অতীত ইতিহাস কিন্তু বেশ দীর্ঘ আর রহস্যে ঘেরা। 1700 দশকের শেষ দিকে এর নির্মাণ কাজ শুরু হয়। অবাক করা ব্যাপার হলো, রান্নাঘরের একটা ফায়ারপ্লেসে সেই আমলের একটা শাল খোদাই করা ছিল, আর অন্যটায় স্পষ্ট লেখা ছিল 1811। জেমি পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে এই বাড়িটা একসময় স্টেজ কোচ থামার জায়গা, এমনকি কাউন্টি জেলখানা হিসেবেও ব্যবহার করা হতো। আর সবচেয়ে গা ছমছমে ব্যাপার কি জানেন? সম্পত্তির ঠিক পেছনেই মাত্র 100 গজ দূরে ছিল 1800 দশকের একটা পুরনো কনফেডারেট কবরস্থান। এই অন্ধকার ইতিহাসের হাত ধরেই 2003 সালের অক্টোবরে শিয়া পরিবার সেখানে থাকতে শুরু করে। 2007 সালে টিভি ক্রুরা সেখানে আসে, আর শেষমেশ 2025 সালে এসে জেমি নিজে একটা পডকাস্টের মাধ্যমে আসল সত্যটা সবার সামনে তুলে ধরেন। এখন প্রশ্ন হলো, বাড়িটা কেনার আগে কি তারা অদ্ভুত কিছু দেখেননি? আসলে দেখেছিলেন। বেশ কিছু রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত ছিল যা তারা একেবারেই পাত্তা দেননি। দোতলার একটা বেডরুমের ফায়ারপ্লেস শক্ত কাঠ দিয়ে একদম পুরোপুরি সিল করা ছিল, আর সেই কাঠের উপর স্প্রে পেইন্ট দিয়ে আঁকা ছিল একটা পেন্টাগ্রাম। মেঝের চারপাশে ছড়ানো ছিল মোমবাতির টুকরো, যা দেখলে মনে হবে সেখানে কোনো আত্মাকে ডাকার চক্র বা সিয়ান্স করা হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর ছিল, ওই কাঠের ওপর একজন মৃত ছেলের প্রথম ও শেষ নাম স্পষ্ট করে লেখা ছিল। কিন্তু জেমি আর বেন তখন নতুন বাড়ির আনন্দে এতটাই মশগুল ছিলেন যে তারা ভাবলেন হয়তো স্থানীয় কোনো কিশোর কিশোরীরা অবৈধভাবে ঢুকে এসব দুষ্টুমি করেছে। তাছাড়া বাড়িটার দাম এতই কম ছিল যে তারা এসব অদ্ভুত ব্যাপারকে স্রেফ হেসেই উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তাদের এই ভুল ভাঙতে খুব বেশি দিন সময় লাগেনি। বাড়িতে ওঠার কয়েক মাসের মধ্যেই এমন সব ঘটনা ঘটতে শুরু করে যা তাদের রাতের ঘুম হারাম করে দেয়। জেমির স্বামী বেন রাতে কাজ করতেন আর দিনে ঘুমাতেন। একদিন বেবি মনিটরে তিনি স্পষ্ট শুনতে পান বাচ্চার কান্নার শব্দ, কিন্তু দৌড়ে গিয়ে দেখেন রুমে কেউ নেই, কারণ আয়া বাচ্চাকে নিয়ে আগেই বাইরে চলে গিয়েছিল। রাতের বেলা তাদের বিছানার পেছনের দেয়ালে কেউ যেন ভারী মুঠি দিয়ে সজোরে আঘাত করত। 1, 2, 3 জোরালো আঘাত। শুধু তাই না, সিঁড়িতে ভারী পায়ের শব্দ, কিংবা হঠাৎ সিঁড়ি দিয়ে ধুপতাপ করে একটা রাবারের বল গড়িয়ে পড়ার শব্দ। এগুলো যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। আর একটা নির্দিষ্ট করিডোরে তো কোনো লাইট বাল্ব টিকতই না, এমনকি ব্যাটারি চালিত ল্যাম্পও 1 ঘন্টার মধ্যে নিভে যেত। বুঝতেই পারছেন দিনের পর দিন এই ঘটনাগুলো তাদের কতটা চরম ঘুমহীনতা আর আতঙ্কের দিকে ঠেলে দিচ্ছিল। তবে এসবের চেয়েও ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল তাদের 5 বছর বয়সী ছেলে ব্রিজার। সে নিজের রুমে ঘুমাতেই চাইত না, কারণ সে নাকি প্রায়ই ঘরের ভেতর অনেকের ফিসফিসানি শুনতে পেত। কিন্তু সবচেয়ে শিওরে ওঠার মতো ঘটনা ঘটে একদিন রাতে। জেইমি আর ব্রিজার বসে কম্পিউটারে কাজ করছিল। হঠাৎ মনে হলো তাদের ঠিক পেছন দিয়ে কেউ হেঁটে গেল। ব্রিজার সাথে সাথে সিঁড়ির দিকে তাকালো, আর তার চোখের দৃষ্টি কেমন যেন ঘোরের মধ্যে চলে গেল। তারপর সে হাসতে শুরু করলো। জেইমি বলেছেন ওই হাসিটা তার ছেলের নিজস্ব কোনো হাসি ছিল না, ওটা ছিল তার জীবনে শোনা সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে শীতল একটা হাসি।
জেমি যখন মরিয়া হয়ে তাকে এই ঘোর থেকে বের করার চেষ্টা করছেন, ঠিক তখনই তাদের পোষা কুকুরটা পাগলের মতো ডাকতে ডাকতে ওপরে ছুটে আসে এবং ব্রিজারের বিছানার একটা ফাঁকা কোণার দিকে তাকিয়ে এমনভাবে ডাকতে থাকে যেন সেখানে অদৃশ্য কেউ একজন দাঁড়িয়ে আছে। মাসের পর মাস, রাতের পর রাত এই ভয়ঙ্কর উপদ্রব আর ক্রমাগত ভয়ের ফলে শিয়া পরিবার আক্ষরিক অর্থে একেবারে ভেঙে পড়েছিল। চরম ক্লান্তি বা এক্সস্টন যাকে বলে, ঠিক সেটাই গ্রাস করেছিল তাদের। জেমি একটা কথা খুব স্পষ্ট করে বলেছেন, এই অদৃশ্য সত্তাগুলো তাদের সরাসরি কোনো শারীরিক বিপদে ফেলেনি ঠিকই, কিন্তু এই একটানা স্নায়বিক চাপ তাদের শারীরিক আর মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছিল। পরিবারের সবাই সবসময় খিটখিটে হয়ে থাকতো, আর ঠিকমতো ঘুমাতে না পারায় তাদের স্বাভাবিক চিন্তা শক্তি আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও লোপ পাচ্ছিল। আর সত্যি বলতে এই চরম শারীরিক ও মানসিক ক্লান্তিই ছিল সামনে ধেয়ে আসা একটা বড় ট্র্যাজেডির পেছনের সবচেয়ে বড় কারণ। সেই দুর্ভাগ্যজনক দুর্ঘটনাটি ঘটেছিল যখন জেমি তার বাচ্চাদের স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল আর একটা ব্যারেল ভুল জায়গায় রাখা ছিল। জেমি সেটা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর তাদের মিনি ভ্যানটা কয়েকবার উল্টে যায়। তার 10 বছর বয়সী মেয়ে টোরি গাড়ি থেকে ছিটকে পড়ে এবং গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়। টানা বৃষ্টির কারণে মাটি নরম থাকায় সৌভাগ্যক্রমে টোরি প্রাণে বেঁচে যায় ঠিকই, কিন্তু তার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। এখন অনেকেই হয়তো ভাববেন ওই ভুতুরে বাড়ির কোনো অশুভ আত্মাই নিশ্চয়ই এই কাজ করেছে, কিন্তু না, জেমি নিজে তা বিশ্বাস করেন না। তার মতে কোনো ভূত এসে গাড়ির স্টিয়ারিং ধরেনি বা সামনে লাফিয়ে পড়েনি, বরং দিনের পর দিন ভয়ের কারণে তৈরি হওয়া তাদের চরম মানসিক আর শারীরিক ক্লান্তিটাই এই দুর্ঘটনার আসল কারণ ছিল। এই দুর্ঘটনার পর টোরি যখন একটু সুস্থ হয়ে উঠল, তখন সেন্ট্রাল আর্কানসাস সোসাইটি ফর প্যারানর্মাল রিসার্চ বা সংক্ষেপে ক্যাসপার CASPR নামের একটা দল ওই বাড়িতে তদন্তে আসে। তারা প্রথমেই একটা স্পিরিট বোর্ড বা উইজা বোর্ড ব্যবহার করে আত্মার নাম জানতে চায়। উত্তর আসে সেথ। এরপর তারা জিজ্ঞাসা করে এই সত্তা পৃথিবীতে কবে বেঁচেছিল। বোর্ড যে উত্তরটা দেয় তার রীতিমতো রক্তহীন করা, কখনো নয়। তার মানে এটা কোনো মানুষের আত্মাই ছিল না। এরপর হঠাৎ করেই প্ল্যানচেটটা নিজে থেকে আটের মতো ঘুরে সোজা ক্যামেলার দিকে নির্দেশ করে, আর ঠিক সেই মুহূর্তেই তদন্ত দলের মনিটরে ছাদ থেকে নেমে আসা একটা লম্বা স্বচ্ছ অবয়ব ফুটে ওঠে। জেমি জানিয়েছিলেন উইজা বোর্ডটা ব্যবহার করার পর পুরো বাড়িটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। সেখানে এক চরম অশুভ আর ক্ষতিকারক উপস্থিতি খুব স্পষ্ট টের পাওয়া যাচ্ছিল। এই পুরো ঘটনাটা এতটাই সাড়া ফেলেছিল যে 2007 সালে ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় ডকু সিরিজ এই হন্টিংয়ে এটি নিয়ে একটা পর্ব প্রচার হয়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন টিভি রেটিং বাড়ানোর জন্য মিডিয়া কিভাবে সত্যি ঘটনাকে বিকৃত করতে পারে, এটা তার একটা চূড়ান্ত উদাহরণ। জেইমি যখন পর্বটা দেখেছিলেন তিনি প্রচণ্ড রেগে গিয়েছিলেন। বাস্তবে আমরা একটু আগেই জানলাম যে গাড়ি দুর্ঘটনাটা ঘটেছিল রাস্তার একটা ব্যারেল এড়াতে গিয়ে এবং জেইমির চরম ক্লান্তির কারণে। কিন্তু ডিসকভারি চ্যানেল তাদের শোতে দেখালো একটা ভয়ঙ্কর ফ্যান্টম বা ভূত নাকি রাস্তার মাঝখানে ছুটে আসে আর তাকে বাঁচাতে গিয়েই গাড়িটা উল্টে যায়। জেইমির মতে তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো এমনিতেই যথেষ্ট ভয়াবহ ছিল, সেটাকে এভাবে অতিরঞ্জিত করে দেখানোর কোনো প্রয়োজনই ছিল না। এরপর তারা সিদ্ধান্ত নেন এই বাড়িতে আর এক মুহূর্তও না। তারা বাড়িটা ভাড়া দিয়ে অন্য রাজ্যে চলে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু একেবারে চলে আসার আগে চূড়ান্ত ঘটনাটা ছিল সবকিছুর ঊর্ধ্বে। একদিন সন্ধ্যায় জিনিসপত্র গোছানোর ফাঁকে তারা সবাই রান্নাঘরে বসে কার্ড খেলছিলেন। ব্যাকগ্রাউন্ডে একটা বার্ন করা সিডি বাজছিল। হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সিডি প্লেয়ারটা নিজে থেকে লাফিয়ে 99 নম্বর ট্র্যাকে চলে যায়। এই 99 সংখ্যাটা শিয়া পরিবারের জন্য এক চরম আতঙ্কের প্রতীক হয়ে ওঠে। সেই ট্র্যাকে কোনো গান ছিল না, বরং বারবার একটাই কথা বাজতে থাকে, তোমাকে সাহায্য করতে হবে, তোমাকে সাহায্য করতে হবে। পরে পুরো সিডি তন্ন তন্ন করে খুঁজেও এমন কোনো অডিও তারা পাননি। এই ঘটনার পর তাদের আর বুঝতে বাকি ছিল না যে এই জায়গাটা ছাড়ার এখনই শেষ সময়। যা হাতের কাছে পেলেন তাই গুছিয়ে নিয়ে তারা চিরতরে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। পুরো ঘটনাটার শেষে আমাদের সামনে কিন্তু একটা খুব গভীর প্রশ্ন রেখে যায়। শিয়া পরিবারের সাথে যা ঘটল তা কি আসলেই শত বছরের পুরনো একটা ঐতিহাসিক বাড়ির শুষে নেওয়া কোনো অন্ধকার সত্তার কাজ, নাকি নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা? কাজের চাপ, ঘুমহীনতা আর চরম মানসিক ক্লান্তি মানুষের মনকে এতটাই দুর্বল করে দেয় যে চারপাশের সাধারণ শব্দ আর ছায়াগুলোই ভয়ঙ্কর অশুভ শক্তি হয়ে ওঠে।
জেমিস শিয়ার গল্প আমাদের দেখায় যে কারণ যাই হোক না কেন, ভয়ের মনস্তাত্ত্বিক প্রভাব কতটা বাস্তব এবং ধ্বংসাত্মক হতে পারে। আমাদের চারপাশের পরিবেশ আর আমাদের মনের ভেতরে এক অদ্ভুত জটিল সম্পর্ক কাজ করে। দিন শেষে প্রশ্ন একটাই, আসলেই কোনটা বেশি ভয়ঙ্কর, অদেখা কোনো অতি প্রাকৃত সত্তা নাকি মানুষের ভেঙে পড়া মন? আপনাদের কি মনে হয়?